সাবিহা ওরফে সাবি আম্মার চাচাতো বোনের মেয়ে। আমার চেয়ে ৮ মাস ৪ দিনের বড়, কিন্তু একসাথেই এসএসসি দিয়েছি। ছোটবেলা থেকে দেখে আসছি। খুব দুষ্ট ছিল আগে। ৩ বছর আগে শাফি মামার বিয়ের সময়ও দেখেছি। সেবার কেমন দূরে দূরে ছিল। আমার খুব ইচ্ছা ছিল ওর হাত ধরব, সেটা আর হয়ে ওঠেনি। অনুষ্ঠানের সময় অনেকবার তাকিয়েছি আর চোখে। কেমন একটা অনুভূতি হতো সাবিও আর চোখে আমাকে দেখছে। এবার বলি তাহলে। ছুটিতে গেলাম নানা বাড়ি। কলিং বেল শুনে দরজা খুলে ধক করে উঠল বুকটা। এই তো সেই মুখ। বৈরাগী তো ভুল বলেনি। আমাকে দেখে সেও থমকে গিয়েছে। বড় চোখ মেলে কয়েক মুহূর্তের চেয়ে বেশি একটানা চেয়েছিল। তারপর কিছু না বলে দুদ্দাট করে ভেতরে চলে গেল। ১ মিনিটের মধ্যে আবার সেভাবে দৌড়ে বের হয়ে গেল। সাবি এখনও সেরকমই আছে। ৩-৪ বছর আগেও ফডিংয়ের মতো দৌড়াদৌড়ি করে বেড়াত। লম্বা হয়ে শুকিয়ে গেছে আর চুল রেখেছে মাথা ভর্তি। তবে নানাবাড়িতে অবশ্য আরও একটা ইনফ্লুয়েন্স ছিল। শাফি মামার বিয়ের সময় ৩ বছর আগে আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল। নানার দূরসম্পর্কের নাতনি মর্জিনাপু। নানার বাসায় থেকেই পড়াশোনা করেছে, মাঝে ১ বছর বিয়ে হয়ে খুলনাতে ছিল। সংক্ষিপ্ত ডিভোর্স নিয়ে আবার নানার বাসায়। কি যেন একটা ভোকেশনাল কোর্স করছে। গতদিন ৩ দিন খুব অদ্ভুত যাচ্ছে ওনার সাথে। আমি লজ্জা পাচ্ছি, মর্জিনাপুও পাচ্ছে। অন্তত আবার তাই ধারণা। উনি আমাকে দেখলে মুখ ঘুরিয়ে হাসে, কিন্তু কিছু বলছে না। পাশ দিয়ে যখন হেঁটে যায় মনে হয় যে তরল হয়ে যাচ্ছে। এর ওপর সাবি যোগ হয়ে পুরো ধরাশায়ী হয়ে গেলাম। ওর দৌড়ে যাওয়াটা রিওয়াইন্ড করতে করতে ধপাস করে বসে পড়লাম সোফায়। আমাকে একটু শান্তভাবে সর্ট আউট করতে হবে। যশোরের ষষ্ঠীতলায় নানাদের ৪ ভাইয়ের বাড়ি, ৬০ বা ৭০-এর দশকের বাড়ি, একটু পুরনো সে অর্থে। সাবিরা থাকে পাশেরটায়। দিন গড়িয়ে খুব উতলা হয়ে গেলাম। রাতে বারান্দায় গিয়ে ওদের জানালার দিকে অনেক তাকিয়েছিলাম। পর্দা নামানো, কিন্তু এগুলোর কোনোটার ওপাশে যে সে আছে নিশ্চিত। রাতে শুয়ে শুয়ে সাবিকে নিয়ে ভাবলাম, মর্জিনাপুকে নিয়েও ভাবলাম। আমার একটা অদ্ভুত আচরণ ছিল। আরও অনেক ছোটবেলা থেকেই। এটা শুধু তখন না, এখন ২৬-এ এসেও কখনো কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে চিন্তা করিনি। বাস্তবে ঘটনা হয়তো হয়েছে, তবে মনে মনে ওদেরকে এতটা রেসপেক্ট করতাম। ওদের এরকম চিন্তা মাথায় আসত না। আবার কাউকে কাউকে নিয়ে শুধু চিন্তাই করে গেছি। তাদের জন্য কখনো টান তৈরি হয়নি। এই শেষের গ্রুপের ছবিটাই মনে ভাসত। ওই দিন রাতে আবিষ্কার করলাম সাবি এবং মর্জিনাপু আমার মগজের এই ২ আলাদা পার্টিশনে পড়ে গেছে। সকালে শাফি মামার সাথে বাজার থেকে আসছি, সাবিদের বাসার সামনে শিরিন আন্টি আমাকে দেখে বললেন, এ কি তানিম না? কবে এসেছ? আমি কাচুমাচু করে বললাম, গত শুক্রবার এসেছি। বল কি, একবারও তো দেখা করলে না, আর তুমি এসেছ কেউ তো বলেনি। শাফি মামা বললেন, তানিম তুই কি কারো সাথে দেখা করিসনি? শিরিন আন্টি সাবির মা। আম্মার সমবয়সী। উনি বললনে দুপুরে ওনাদের ওখানে খেতে হবে। তার মানে সাবি আমাকে দেখেও বাসায় বলেনি। স্টেইঞ্জ। কে জানে, হয়তো এটাই স্বাভাবিক। দুপুরে মর্জিনাপুর সাথে সাবিদের বাসায় এলাম। ড্রয়িং রুমে সাবির নানা আর ওর ছোট মামার অসংখ্য ছবি। সাবির নানা ৭১-এ মারা গিয়েছেন। এই এলাকায় বিহারিদের নিয়ে পাকিস্তানিরা যখন রেইড চালিয়েছিল, তখন ওই নানা আর তার ছোট ছেলেকে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়। ওনার বড় ছেলে ছিল লোকাল আওয়ামী লীগের নেতা। রেইডের সময় উনি ভারতে মুক্তিবাহিনীর ট্রেনিং এ ছিলেন। ওনাকে না পেয়ে বাবা আর ছোট ভাইকে নিয়ে যায় বিহারিদের রাজাকার বাহিনী। ছোট ছেলের শরীর পাওয়া গেলেও নানার মৃতদেহ কখনো উদ্ধার হয়নি। টর্চার করে কি আর রেখেছে? হয়তো কোনো গণকবরে ফেলে দিয়েছে। সাবিদের বাসা সেই নানা আর তার ছোট ছেলের ছবিতে ভরিয়ে রাখা। ছবিগুলো দেখতে দেখতে মনটা খুব অশান্ত হয়ে গেল। ছোটবেলা থেকেই একটা জেদ চেপে যায় ভেতরে। এই রাজাকারগুলো এখনও বহাল তবিয়তে আছে। এত লক্ষ মানুষ খুন করে শাস্তি তো দূরের কথা, এদের পৃষ্ঠপোষক দল বিএনপির ছত্রছায়ায় এরাই দেশের ক্ষমতায়। শেলফের উপরে সাবি আর স্বামীর ছবি দেখে একটু ভালো বোধ করছিলাম। একটু বেশি সময় মনে হয় দাঁড়িয়েছিলাম। কে একজন ছোট করে কাশি দিল পিছনে। আমি ঘুরে তাকাতে সে মুখটা বাঁকিয়ে ঘরের ভেতর চলে গেল। সেই মুখ, সেই মেয়ে। আজকে চুলে একটা সাদা ব্যান্ড পড়েছে। মেয়েদের চোখের ভাষা বুঝতে আমার অনেক বছর লেগে গিয়েছিল। ১৫ বছর বয়সে পাঠোদ্ধার থাক দূরের কথা, প্রোটোকলটাই বুঝতাম না।
খাবার টেবিলে শিরিন আন্টি বললেন, সাবি তুই না মেজ চাচার বাসায় গিয়েছিলি, তানিমকে দেখিসনি? দেখেছি, বলতে ভুলে গিয়েছিলাম। মর্জিনাপু বলল, তোমাদের মধ্যে কোনো ঝগড়া চলছে নাকি? শিরিন আন্টি বললেন, এ বয়সেই যদি কথা না বলিস, আর 5 বছর পর তো দেখলে চিনতেও পারবি না। আত্মীয় স্বজন ছাড়া এ দুনিয়ায় তোদেরকে কে দেখবে বল? ওনাদের চাপাচাপিতে মুচকি হেসে কথা বললাম আমরা। মর্জিনাপু সাবিকে টেনে আমাদের বাসায় নিয়ে এলো। পুরো সন্ধ্যাটা একসাথে টিভি দেখলাম, কথাও বলেছি। আমি এই পরিস্থিতির সাথে পরিচিত নই। সাবি আর মর্জিনাপু একসাথে। কেমন একটা মাতাল করা পাচ্ছিলাম। সব মেয়েদের কাছ থেকেই পাই। কিন্তু ওদের দুজনের যুগপৎ শক্তিশালী অথচ ভিন্ন স্মেল ভেতরটা ভেঙে চুড়ে দিচ্ছিল। পিচ্চি স্বামী এসে বলল, আপু তোমার কথা আমাকে বলেছে। কি বলেছে? বেশি কিছু বলেনি, তুমি এসেছ সেটা বলেছে, আম্মুকে বলতে নিষেধ করেছিল। তাই নাকি? আমি সাবিকে তাকিয়ে দেখলাম। ও মাঝে মাঝে আর চোখে তাকায়, আমি যে তাকিয়ে আছি সেটা টের পেয়ে খুব সাবধানে ঠোঁটের কোণায় এক চিলতে হেসে নেয়। এক নাগাড়ে ও আর মর্জিনাপু কথা বলে যাচ্ছিল। আমার কেন যেন সন্দেহ হচ্ছিল মর্জিনাপু সবই টের পাচ্ছে। এমনকি এই স্বামীটাও পেতে পারে। পোলাপানকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই। রাতে খাবার খেতে গিয়ে মর্জিনাপু একটা কাণ্ড করে বসল। আমি খেয়ে বেসিনে মুখ ধুচ্ছিলাম, মর্জিনাপু পাশ দিয়ে যাওয়ার সময় পেছনটা টিপে গেল। আগের বারও ও এভাবে শুরু করেছিল, সেটা অন্য একটা লেখায় লিখেছি। ওনার পেয়ে বুকটা ছলাৎ করে উঠল। আমি থতমত খেয়ে তাকিয়েছি, ও চুপ থাকতে বলল। শুতে এলাম গেস্ট রুমে। এই রুমটা নিচতলায়। উপরে নানা নানি, মামা মামি আর মর্জিনাপু থাকে। সারাদিনের সবকিছু এমনিতে ওল্ট পাল্ট হয়ে আছে। আর এইমাত্র মর্জিনাপুর কাণ্ডে আরও ভড়কে গেছি। এবার নানা বাড়িতে টেনশনে মরেই যাব। সব আলো টালো বন্ধ হয়ে সুনসান নীরবতা। যশোর মফস্বল শহর। রাত 10টা-11টাতে সব লোকজন ঘুমে। তন্দ্রামত এসেছে, হালকা ধাক্কা খেয়ে চোখ মেলে দেখি অন্ধকারে মর্জিনাপুর অবয়ব। ফিসফিস করে বলল, একটু পাশে সরে যাও, তোমার পাশে শোবো। আমার হাত পা কাঁপুনি শুরু হয়েছে তখন। এসব হলে সারা জীবন আমার শীত করে। আমাকে ঠেলে দিয়ে মর্জিনাপু পাশে শুয়ে পড়ল। চাই। কতখানি চাও? অনেক চাই। আচ্ছা, অনেক হবে তাহলে। উপরে নানা গলা খাকারি দিয়ে উঠলেন। বোধহয় ভেবেছেন মামা মামি। মর্জিনাপু খুব সাবধানে আস্তে করে পাশে শুয়ে পড়ল। আমি নিজেও হাঁপাচ্ছি। কাত হয়ে বালিশে মুখ মুছলাম। মর্জিনাপু বলল, আমি মুছে দিচ্ছি। মুখ মুছে ওনার দুই মাঝে আমার মাথাটা চেপে রইলেন। ফিসফিস করে বললেন, ঘুমিয়ে যেও না আবার, আমাকে একটু শান্ত হতে সময় দাও। উনি নিজেও ঘেমে গিয়েছে এগুলো করতে গিয়ে। আমি ভয় পাচ্ছিলাম নানাভাই না আবার নিচে চলে আসে। একটু ঝিমুনি পেয়েছে। মর্জিনাপু মাথা ঝাঁকিয়ে বললেন, ঘুমিয়ে গেলে নাকি তানিম? আমি কষ্ট করে চোখ মেলে বললাম, না, জেগেই আছি। উনি আমাকে চিৎ করে প্রায় নরম হয়ে যাওয়া হাতের মধ্যে তুলে নিলেন। আমি ফিসফিসিয়ে বললাম, আমি কি দেব? না, দরকার নেই। খাটে শব্দ হবে। চোখ বুজে আনন্দের গভীরে ঢুকে গেলাম আমি। তবু মনে হচ্ছিল আরেকটু দ্রুত দরকার। শেষে বলল, ঠিক আছে, আর কষ্ট দেব না। টুপিটা খুলে হাত দিয়ে ধরল। সকালে উঠে মামা বলছে, চল তানিম কবরস্থান থেকে ঘুরে আসি। যশোর কবরস্থানে বড় মামার কবর। উনিও ৭১-এ কুমিল্লাতে যুদ্ধে মারা গেছেন। যশোরে এলে একবার অন্তত কবরস্থানে যেতেই হবে। পারিবারিক রিচুয়াল। মামার সরকারি গাড়ি উইকেন্ডে ড্রাইভার ডেকে আমাদেরকে নিয়ে চললেন। মামা বললেন, তানিম প্রমিস রিনিউ করেছ? আমি বললাম, করছি। এটাও রিচুয়াল? নানা শুরু করেছেন। প্রমিস করছি যে জেনে শুনে কোনো রাজাকার বা তাদের সমর্থকদের সাহায্য করব না। আর কখনো যদি সুযোগ হয় তাহলে এই যে অন্যায় করেছে আমাদের উপর, তার বিচারের ব্যবস্থা করব। বলতে বলতে রাগে হাতটা মুঠো করে ফেলি। সত্যি যদি সুযোগ হয় এর জন্য যা ত্যাগ করতে হবে সেটা করতেও রাজি। আমি যখনকার কথা লিখছি সে সময় বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম ছিল। ৯০-এর মাঝামাঝি সময়টায় ঘুরে ফিরে রাজাকারদের দলই ক্ষমতায়। টিভিতে ওই মুখগুলো দেখে নিষ্ফল এত আক্রোশ জমে যেত যে বলার মতো না। গুনে গুনে ১০০বার গালি বলতাম রাজাকার আর তাদের তাবেদারগুলোর নামে। ফিরতে ফিরতে মামা বললেন, গানস অফ নাভারন দেখেছিস তানিম? না তো। মনিহারে এসেছে, চল দেখে আসি। যাওয়া যায়। স্বামী সাবি তোমরা যাবে? আম্মু যদি রাগ করে?
আম্মু কিছু বলবে না, শিরিন আপাকে আমি ম্যানেজ করব। জিপটাতে উঠে মনিহারের দিকে রওনা হলাম। মনটা বিক্ষিপ্ত হয়েছিল কবরস্থানে বসে। সাবি এক দৃষ্টিতে বাইরে দেখছে। অন্যমনস্ক হয়ে ওর মুখ গাল দেখে যাচ্ছিলাম। সাবি তাকাতেই মুখ ঘুরিয়ে নিলাম আমি। বেশ কয়েকবার এরকম হল। মামা টিকেট কাটছে। সাবি এক ফাঁকে কাছে এসে বলল, এত তাকাও কেন? কখন? ও মাথা ঝাঁকিয়ে সামনে চলে গেল। হকচকিয়ে গিয়ে মিথ্যে বলে ফেললাম। সত্যটা বললে ভালো হতো। অবশ্য মুখ দিয়ে বেরোবে না। গানস অফ নাভারনের পুরো সময়টা অন্ধকারে সাবিকে যে কতবার দেখলাম। ও ভুলেও মাথা নাড়ায় না। হলে বসেই ঠিক করলাম ওকে কিছু একটা বলতে হবে। না হলে সেই ছেলেটা যাকে ওই দিন সাবির সাথে কথা বলতে দেখেছি, খুব সম্ভব ওদের স্কুলে উপরের ক্লাসে পড়ত। ওই দখল করে নেবে সাবিকে। কে জানে, ওকে হয়তো রাজাকারের পোলা। সেটা হলে মোরাল ডিউটি সাবিকে উদ্ধার করা। অনেকবার আউডে নিলাম, কি বলবো। গাড়িতে সবার কান এড়িয়ে বলাটা সহজ হবে না। ওঠা বা নামার সুযোগে বলতে হবে। সিডিতে নামতে নামতে ভিড়ের মধ্যে বললাম, এই তুমি না জানতে চাও কেন তাকাই? কি? শুনতে পারছি না, জোরে বলো। তোমাকে ভালোবাসি। কি? ভালোমতো বলো, বুঝতে পারছি না। আমি আর কিছু বললাম না। না বুঝলে নেই। বিকেলে মর্জিনাপু আমাকে বলল। সাবিকে কি বলেছ? আমি? হ্যাঁ। কিছু বলিনি তো। সাবি সব বলেছে আমাকে। কি উল্টা পাল্টা বলছো এসব? মর্জিনাপু মাথা নেড়ে মুখ টিপে টিপে হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে। সাবিকে নিয়ে আসছি। বিকালে ছাদে দরবার হচ্ছে। সাবি মুখ ঘুরিয়ে নিচে দেখছে। মর্জিনাপু বলল, তানিম সত্যি করে বলো, কি বলেছ ওকে? যদি কিছু বলেও থাকি সেটা খারাপ কিছু বলিনি। ও তাই নাকি? হু। কি বলেছ শুনি? সেটা তখন বলেছি, আর বলবো না। মর্জিনাপু অনেক ঘষ্টালো, শেষমেশ কথাটা আর বলাতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে। আমি জানি তুমি কি বলেছ। এখন বলো, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এজন্যই বলেছি। সাবি, তোমার উত্তর কি? সাবি কোনো কথা না বলে ওদিকে মুখটা ঘুরিয়ে রেখেছে। মর্জিনাপু বলল, আমি 3বার জিজ্ঞাসা করব, উত্তর না দিলে ধরে নেব তুমি রাজি। সাবি 3বারেও মুখ ঘোরাল না। আচ্ছা তাহলে ধরে নিচ্ছি দুজনেই রাজি। এই বলে উনি সাবির একটা হাত জোর করে টেনে আমার হাতে দিলেন। আমি একদমই অপ্রস্তুত ছিলাম। ঠান্ডা আর নরম ওর ফর্সা হাতটা। মনে হলো ও নিজে থেকেই হাতটা খুলে রেখেছে। এখন তো অনেক বছর হয়ে গেছে। তবুও রেফারেন্স পয়েন্ট হিসেবে ওই দিনের ওই মুহূর্তগুলো মনে করি। সাবি ছাড়িয়ে নেয়ার কোনো চেষ্টাই করল না। মর্জিনাপু ওকে জোর করে ঘুরিয়ে দিল। ওর মুখে অদ্ভুত হাসি। খুব কষ্ট করে চেপে রেখেছে। বলল, কি? কথা বলো তানিমের সাথে। কি বলবো? কি বলবো মানে, বলার কিছু নেই? ওর চোখের দিকে তাকিয়েছিলাম। সেই বড় চোখ। হয়তো এটাই সেই সাজেদ বৈরাগীর ভালোবাসা। ভুল বলেনি তাহলে? অনেক হাসাহাসি হল। ছাদ থেকে পাশের পুকুরে ঢিল ছুটলাম সন্ধ্যা পর্যন্ত। দুপুরে কলেজ থেকে এসে প্রতিদিন মর্জিনাপু গিয়ে সাবিকে নিয়ে আসে। স্বামীসহ ছোট ছোট কয়েকটা বাচ্চাও আসে। এর মধ্যে সাবির হাত ধরেছি অনেকবার। মাথাটা গরম হয়ে যায়। দুজনের ইন্টেন্স গ্র্যাভিটি পুলে থেতলে যাওয়ার মতো অবস্থা। নানা এসে বললেন, মনিরামপুর যাচ্ছি, তানিম যাবে নাকি? মনিরামপুর নানাদের আসল বাড়ি। নানা কয়েক সপ্তাহ পর পর যায়। এবার যাচ্ছে পুকুরের মাছ ধরে বিক্রি করতে। আমার যাওয়ার মন নেই। সাবিকে ছেড়ে দূরে যেতে মন চাইছে না। বললাম, না থাক, একা একা গিয়ে কি করব? শুনে নানি বলছে সাবি গেলে হবে। আমি হেসে বললাম, জানি না। আচ্ছা সাবির মাকে বলছি, ওরও তো স্কুল নেই। শাফি মামা মামি নানা নানি আমি সাবি স্বামী যাচ্ছি। কালকেই ফিরে আসব। জিপের পিছনে বসে খুব ভালো লাগছিল। মামি টের পায়নি আর নানি অনেক সুযোগ করে দিল। আমাদেরকে বললেন পাশাপাশি বসতে। গাড়ি চলার কিছুক্ষণ পরে সাবি কৌশলে আমার ঘাড়ে মাথা রাখল। তার ওপর ও ঘাড়ে মাথা রেখেছে। শ্যাম্পু করা রেশমি চুলগুলো মুখে এসে লাগছে। জ্যান্ত অবস্থাতেই মরে যাব এমন। স্বামী বলল, নানু দেখো সাবিনা তানিম ভাইয়ার কাঁধে মাথা রেখেছে। সাবি তো তড়াক করে মাথা তুলে ফেলল। নানি বলল, রেখেছে রাখুক না।
আমরা মুখ চাওয়াচাওরি করে হেসে ফেললাম। স্রেফ লোকজনের জন্য হয়ে উঠছে না। বাংলাদেশের গ্রামগুলো এখন ফাঁকা। লোকজন সব শহরে, বিশেষ করে ঢাকায়। নানাবাড়িতে ঢোকার মুখে গণকবরে অয়ত্নে পড়ে থাকা স্তম্ভ। সামনে এসে সবাই দাঁড়ালাম। এই গ্রামের শখানেক লোকের লাশ এখানে রাজাকাররা কবর দিয়ে রেখেছিল। এদের কমান্ডার মেহের জল্লাদ এখনও এলাকায় বহাল তবিয়তেই আছে। খালেক মোল্লা, মেহের জল্লাদ সহ অনেকে ৭১-এর পরে গা ঢাকা দিয়েছিল, পরে ৭৫-এর পট পরিবর্তনে রাজাকারদের জন্য সুবিধাজনক সরকার ক্ষমতায় এসে এদেরকে আবার প্রতিষ্ঠা দিয়ে দিয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় এদের ভয়ে মুক্তিযোদ্ধারাই বরং পলাতক। চুপচাপ হেঁটে নানাবাড়িতে গিয়ে ঢুকলাম। মর্জিনাপু আসেনি। একটু ভারমুক্ত বোধ করছি। আমার কেন যেন মনে হয় সাবির সাথে আমার অ্যাফেয়ার হয়ে যাওয়ায় মর্জিনাপু খুব সূক্ষ্ম একটা কষ্ট পেয়েছে। যদিও উনি মুখে বুঝতে দেয় না। সারাদিনই দুজনে একসাথে ঘুরে বেড়ালাম। নানা নানি মামা মামি দেখেও দেখছে না। দুজনে হাত ধরি, সে সুযোগ হলো সন্ধ্যায়। পেছনের ঘরে অন্ধকারে। সাবি আমার মুখে চুল মেখে ঘাড়ে মাথা দিয়ে রইল। সারা জীবন নিজের হার্টের ধুকপুক শুনেছি। এই প্রথম আরেকটা হৃৎপিণ্ডের কাঁপুনি টের পেলাম। ধীপ ধীপ করে যাচ্ছে। চোখ বন্ধ করে ভাবছিলাম সময়টা যদি থেমে যেত। বন্ধুরা, আমার মাসি ছিলেন অসম্ভব সুন্দরী আর মহীয়সী। তিনি একা থাকতেন তার বাড়িতে, আমায় প্রায়ই ডেকে নিতেন তার একাকিত্ব কাটানোর জন্য। আমিও যেতাম খুশি মনে, দুজনে মিলে কাটাতাম কিছু সুখের মুহূর্ত। একদিন মাসি ডাকলেন তার বাসায়। উৎফুল্ল হয়ে পৌঁছালাম সেখানে। গিয়ে দেখি মাসি স্নান সেরে বাথরুম থেকে বেরুচ্ছেন। তাকে দেখেই আমি হতবাক। মাসির সৌন্দর্য যেন আলো ছাড়াচ্ছিল। কখনোই মনে হচ্ছিল না তিনি একজন বিবাহিতা মহিলা। ওই সময় আমি থাকতে এসেছিলাম মাসা মুকেশের বাড়িতে, কারণ বাবা মা দুজনেই শহরে যাচ্ছিলেন। ছোট মাসা বাবাকে বলেছিলেন, অমিতকে আমাদের এখানে রেখে যান। বাবা প্রথমে রাজি হননি, বলেছিলেন আমি এখন বড় হয়েছি, নিজের দেখভাল করতে পারব। কিন্তু মাসা জিদ ধরলেন, শেষমেশ বাবাকে রাজি করালেন। আমারও ইচ্ছা পূরণ হল। আমার কাছে আমাদের পুরনো খালি বাড়ির চাবি ছিল, যা আমি আমার প্রয়োজনে ব্যবহার করতাম। মাসির বিয়ে হয়েছিল আমার মাসার সাথে প্রায় ৫ বছর আগে। তখন আমার বয়স ছিল ১৫। শেষমেও মাসিকে দেখে ভালো লাগত, কারণ তিনি ছিলেন রূপে গুণে অনন্য। মাসামাসির জুটি ছিল আদর্শ। বিয়ের পর মাসির শরীরৌবন যেন আরও ফুটে উঠেছিল। আগে থেকেই সুন্দরী ছিলেন, কিন্তু এখন তার প্রতি অঙ্গপ্রত্যঙ্গ যেন মন্ত্রমুগ্ধকর। সেদিন মাসি বাড়ি পরিষ্কার করছিলেন, আমি টিভি দেখছিলাম। মাসি জিজ্ঞেস করলেন, অমিত বেটা, আজকাল কলেজ যাওয়া হয় না? মনটা খারাপ করে বললাম, সেমেস্টার শেষ, তাই ১.৫ মাসের ছুটি। মাসি মাথা নাড়লেন, ছুকে টেবিলে কাপড় ছুঁড়ে মারলেন। এখন আমার কি করা উচিত আর কি নয়? ২ দিন কেটে গেছে। মাসির বাড়িতে আসা মাত্র কয়েকদিন হল। রাতের খাবারে মাসা জানালেন, তাকে ২০ দিনের জন্য শহরে যেতে হবে। বেশি দিন হলে মাসিকেও সঙ্গে নিতেন, কিন্তু এবার আমি থাকায় একাই গেলেন। মাসির অভ্যাস লক্ষ্য করছিলাম। দেখলাম তিনি খোলা দুধের চায়ের নেশা করেন, আর আমি কিনা প্যাকেটের দুধে অভ্যস। পরদিন গেম খেলছি, হেডফোন কানে। টেরই পাইনি মাসি পাশে এসে বসেছেন। বন্ধুদের সাথে অশালীন মজা করছিলাম, বলছিলাম বাজে কথা। মাসি হতভম্ব হয়ে শুনছিলেন। ডাকাডাকি করলেও হেডফোনের শব্দে শুনতে পেলাম না। তিনি অনেকক্ষণ শুনে চলে গেলেন ঘরে। সন্ধ্যায় বাইরে যাওয়ার সময় মাসিকে জানাতে গিয়ে থমকে দাঁড়ালাম, কি বলব ভেবে পেলাম না। ফিরে বিছানায় শুয়ে বললাম, চা খাপ বানাবেন? মাসি হেসে বললেন, অবশ্যই বেটা, ২ মিনিটে ফ্রেশ হয়ে এসো। বাগানে গিয়ে ফুলের দিকে তাকিয়েছিলাম। একটি ফুল এতই সুন্দর লাগল যে ছিঁড়ে নিলাম। মাসি ডাকছিলেনও, আমি বললাম, বাইরে আছি। তিনি ২ কাপ চা হাতে বেরিয়ে এলেন। ১ কাপ আমায় দিলেন, অন্যটা রেখে দিলেন। আমি ফুলটা বাড়িয়ে দিলাম। মাসি হেসে নিলেন, ধন্যবাদ বেটা। জিজ্ঞেস করলাম, মাসি, একা একা বিরক্ত লাগে না? আমার তো লাগে। কোথাও বেড়াতে যাই? মাসি বললেন, না অমিত, তোমার মাসাকে নিয়েই যাই সবখানে, ওকে ছাড়া কোথাও যাই না। নির্বে চা পান করলাম। রাতের খাবারের পর মুভি চালালাম। মাসি পাশে বসে দেখতে লাগলেন। মুভিতে সেই অশালীন দৃশ্য এলো, যা গেমিংয়ের সময় বলেছিলাম। মাসি বললেন, এসব গালাগাল, বাজে কথা তুমি এখান থেকেই শিখে। এটা খুব খারাপ অভ্যাস। লজ্জায় আমার গা ঘামিয়ে উঠ। মাসি আবার বললেন, আমি তোমার মাকে বলবো যেন তোমার ওপর নজর রাখে। তুমি হাতছাড়া হয়ে যাচ্ছ। আমি চোখ তুলে তাকিয়ে বললাম, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। কিন্তু কি করি, সব ছেলেরাই এমন বাজে কথা বলে। আমাকেও যখন জবাব দিতে হয়, তখন এমন কথাই মুখ থেকে বেরিয়ে আসে। মাসি হেসে উঠলেন, বললেন,
ভয় পেও না, কাউকে কিছু বলবো না। আমি জানি তোমরা ছেলেরা কি রকম কথা বলো। আচ্ছা, আরেকটা মুভি লাগাও, এটা কি লাগিয়ে রেখেছ? তখন আমার স্বস্তি ফিরে এল। মাসিকে জিজ্ঞেস করলাম, কোনো মুভি লাগাব? তিনি বললেন, কোনো ভারতীয় মুভি লাগাও। আমি একটা ভারতীয় মুভি চালিয়ে দিলাম। মাসি মুভি দেখছিলেন, আর আমি চুরি চুরি তাকেই দেখছিলাম। মাসি এক পা তুলে অন্য পায়ের ওপর রাখলেন, সোফার হাতলে হেলান দিয়ে আরাম করে বসালেন। আমিও এক পা তুলে অন্য পায়ের ওপর রাখলাম। মনে হল মাসি আমার এই হরকতটা নোট করেছেন। তার মুখে হালকা হাসি ফুটে উঠ। আমিও মাসির মতো আরেক কোণে বসে গেলাম। মাসি মুচকি হেসে নিজের পজিশন ঠিক করলেন, আমিও সোজা হয়ে বসলাম। মাসি হেসে বললেন, আমার নকল করছে নাকি? আমি তার দিকে তাকিয়ে মাথা নাড়লাম। তিনি মজা করে রাগ দেখিয়ে বললেন, কি আমাকে জ্বালাতন করতে চাও নাকি? আমি নির্লিপ্তভাবে বললাম, হ্যাঁ, একটু। তারপর দুজনেই হেসে উঠলাম। মাসি বললেন, কি এতদিন কাউকে গালাগাল দাওনি, না কাউকে জুতো মেরেছ? আমি তড়িঘড়ি বললাম, না মাসি, আপনি কি সত্যিই এত বিরক্তিকর? মাসি হেসে বললেন, তোমাকে মারতে ইচ্ছে করছে। তিনি আমাকে কোনো শান্তশিষ্ট বাচ্চা ভেবে নিয়েছিলেন, আর এটা আমার জন্য সুবিধাজনক ছি। এমনি ফাজিল কথা বলতে বলতে মাসি আমার সাথে বেশ সাবলীল হয়ে উঠলেন। রাত 11টায় মাসির ফোন বেজে উঠ। মাসা ফোন দিয়েছেন। মাসি উঠে নিজের রুমের দিকে চলে গেলেন। কিছুক্ষণ মুভি দেখার পর টিভি বন্ধ করে আমি নিজের রুমে যাচ্ছিলাম। এমন সময় মাসির রুম থেকে তার কথা শুনতে পেলাম, মিস করছি তোমা। কি করে কাটবে এতদিন? মাসা কি বললেন জানি না, কিন্তু মাসির কথায় আমি অবাক হয়ে গেলাম। পরদিন সকালে আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কিচেনের দিকে গেলাম। কিচেনে কেউ নেই। মাসির রুমের দরজা বন্ধ, মানে তিনি এখনো ঘুমাচ্ছেন। আমি নিজের জন্য চা বানালাম, আর টোস্ট গরম করে নাস্তা করতে বসলাম। এমন সময় মাসির রুমের দরজা খুল, তিনি বেরিয়ে এলেন। আমাকে দেখে একটু লজ্জা পেয়ে বললেন, রাতে ঘুম আসেনি, তাই সকালে উঠতে পারিনি। আমি হেসে বললাম, কোনো সমস্যা নেই, আজ আমি আপনার নাস্তা বানিয়ে দিচ্ছি। মাসি বললেন, তুমি আবার নাস্তা বানাবে? ওহো, কি কথা! আমি বললাম, ফ্রেশ হয়ে আসুনো, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। মাসি মাথা নাড়লেন, হেসে আবার রুমে চলে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, মাসি নাস্তায় কি পছন্দ করেন? তিনি বললেন, যা ইচ্ছে বানাও, আমার তো এখনই লজ্জা করছে। আমি বললাম, যেমন আপনার ইচ্ছে। মাসি হেসে বললেন, তুমি আজকালকার ছেলেদের মতো বেপরোয়া হয়ে গেছ নাকি? আমি মাসির হাত ধরে বললাম, আরে আমার স্টাইল নষ্ট করে দিলেন। মাসি আমার গালে হালকা চাপড় মেরে বললেন, কিছু নষ্ট হয়নি, শান্ত হয়ে বসো আর নাস্তা করো। নাস্তা শেষ করে মাসি বললেন, অমিত, অনেক ধন্যবাদ। আজ অনেক দিন পর এত হাসলাম আর এত ভালো নাস্তা করলাম। আমি মুখ বাঁকিয়ে বললাম, তাহলে কি আমি কি আপনার বন্ধু নেই? মাসি আমার গালে চিমটি কেটে বললেন, বন্ধু তো আছেই, কিন্তু আজ পাকা বন্ধুত্ব করলাম। আমি গালে হাত রেখে বললাম, আরে এই অভ্যাসটা খুব খারাপ। আপনারা তো গাল লাল করে দেন। মাসি খিলখিল করে হেসে উঠলেন, আর দুহাত বাড়িয়ে আমার কানের দিকে এগিয়ে এলেন। আমি দৌড় দিলাম। মাসি হেসে আমার পিছু নিলেন, বললেন, দাঁড়া, ধরছি। শেষে মাসি হাঁপাতে হাঁপাতে বললেন, ঠিক আছে, রেহাই দিলাম। আমি কোমরে হাত রেখে বললাম, ঠিক আছে। মাসি সামনের চেয়ারে বসে পড়লেন। আমি তার কাছে গিয়ে বললাম, কি হলো মাসি? হঠাৎ তিনি উঠে দাঁড়িয়ে আমার দোকানে চিমটি কাটলেন আর হেসে উঠলেন। আমি কান্নার ভান করে বললাম, কোনো ভালোবাসার আশা নেই। তুমি নিজেই তো অনেক নিষ্ঠুর। মৌসি আমার দিকে তাকালো। যেখানে সে আমাকে চিমটি কেটেছিল সেখানে আস্তে আস্তে হাত বুলিয়ে বল, সরি মৌসি। তারপর সে আলাদা হয়ে গেল এবং বল, ঠিক আছে, আমি কাপড় বদলে আসি। তারপর কিছু জিনিস কিনতে হবে, আমি বাজার থেকে নিয়ে আসব। আমি বললাম, ওকে, আমিও কাপড় বদলে নেই। কে জানে, হয়তো কোনো মেয়ে পছন্দ করে ফেলবে, আর আমারও মৃত্যু হবে। মৌসি হেসে আমার কোমরে এক চাপড় মারল এবং বল, বাস, এসো। আমি অবাক হয়ে বললাম, অমিত, কিসের কথা বলছ? তোমার সেই ঝড়ো হরক্তের কথা। আমি বললাম, ইয়ার, জীবনে একটু রং তো থাকা চাই, নেইলে তো সারা জীবন তুমি আমাকে কোনো কাজেরই ছাড়বে না। মৌসি প্রথমে আমার কথা বুঝতে পারল না, কিন্তু যখন বুঝল তখন তার বাবার জুতা খুলে বলতে লাগল, লজ্জা কর। আমি হেসে নিজের ঘরে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর আমি ঘর থেকে বেরিয়ে এসে সোফায় বসে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মৌসিও বেরিয়ে এল। যখন সে বেরিয়ে এল তখন আমার নিঃশ্বাস যেন থমকে গেল। সাদা শার্ট আর জিন্সে মৌসিকে দেখে আমি বললাম, কি ইরাদা আছে ম্যাডামজির? মৌসি প্রথমে নিজেকে দেখল, তারপর আমাকে অবাক হয়ে তাকিয়ে বল, কেন, কি হয়েছে? আমি বুকের ওপর হাত রেখে বললাম, ম্যাডাম, বাইরে কেউ নেই। তুমি কারো মলকুয়া। সে হেসে বল, কি বকবক করছ? যখন সে আমাকে যেতে বলল আমি মৌসির দিকে না করে বললাম, মানলাম শহরে তোমার হাজারো দিওয়ানা থাকবে, কিন্তু এত সকালে দোকানকে খুলবে? মৌসি তার ভুল বুঝতে পারল এবং বল, ঠিক বলছ। আমি বললাম,
ম্যাডাম, যখন তুমি বাইরে বেরো তখন লোকেরা তোমাকে দেখেই মজা পায়, নিজের কাজকে দেখে। মৌসি হেসে বল, অমিত লজ্জা কর, আমি তো তোমার মৌসি। আমি মাথা নিচু করে বললাম, ওকে মৌসি যান। সে হেসে আমার পাশে বসে বল, বাজ, তুমি থামবে না? ফ্লার্ট করতে গিয়ে আমি তার দিকে না তাকিয়ে বললাম, কোনো হতভাগ্য তোমার সাথে ফ্লার্ট করতে চাইবে? মৌসি হেসে বল, তোবা ইয়ার। কিছুক্ষণ নীরবতার পর মৌসি আমার কাছাকাছি এসে বল, সত্যি বলো, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার মতো কেউ পাইনি, নেইলে তাকে গার্লফ্রেন্ড না বলে লাইফ পার্টনার বানিয়ে নিতাম। চাইলে বাবার সাথে চিতরলিও করাতাম। মৌসি হেসে বল, আমি কি ভালো লাগি তোমার? আমি আবারও একটি মাসুম আশিকের মতো মাথা নিচু করে আস্তে আস্তে বললাম, খুবই বেশি মৌসি। সে হেসে উঠল এবং বল, তুমি থামবে না? তারপর মৌসি বল, একটু দুধ নিয়ে এসো, শেষ হয়ে গেছে। আমি মাথা নেড়ে বাজারের দিকে চলে গেলাম। ফিরে এসে দুধের পাত্র ফ্রিজে রাখলাম এবং মৌসিকে জানাতে তার ঘরে গেলাম। কিন্তু সামনে যা দৃশ্য ছিল তা আমাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মৌসি সম্ভবত গোসল করে বেরিয়েছিল, আর সময় যেন কাহিনী বর্ষণ করছিল। আমার অবস্থা এমন হয়ে গেল যে পায়ে আর জোর ছিল না। আমি ফিরে যাচ্ছিলাম না, এমন সময় মৌসি ডেকে জিজ্ঞাসা করল, দুধ এনেছ? আমার গলা থেকে যেন আওয়াজই বের হচ্ছিল না। আমি মাথা নেড়ে বললাম। মৌসি আস্তে আস্তে পায়ে পায়ে আমার দিকে এগিয়ে এল এবং আমার মুখের নিচে হাত রেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমি মুখ তুলে তার চোখের দিকে তাকিয়ে বললাম, কিছুই না মৌসি। মৌসি আমার চোখের দিকে তাকিয়ে বল, অমিত, সত্যি সত্যি বল, আমার এভাবে তোমার সামনে আসা কি ভালো লাগে? আমি মাথা নেড়ে আবার মাথা নিচু করে বললাম, যদি তোমার মনে হয় যে আমি তোমার দিকে আকৃষ্ট হচ্ছি তাহলে তুমি ভুল বুঝছ। মানলাম তোমার দেহ তোমার ভালোবাসার প্রকাশের মাধ্যম, কিন্তু এটাই সব কিছু নয়। মৌসি একটি দীর্ঘশ্বাস ফেল এবং আমাকে এমনভাবে তাকাল যেন আমি পাগ। তারপর আমি আবার মাথা তুলে বললাম, আমি এটাও চাই না যে তুমি কিছুক্ষণের জন্য আমাকে গ্রহণ করো, আর তারপর সারা জীবনের জন্য আমাকে তোমার দিদার থেকে বঞ্চিত করো। মৌসির জন্য এটি একটি খুবই নাজুক বিষয় ছিল। তারপর সে একপাশে গাছের নিচে বসে বল, এসো এখানে বসো। আমি আরামে হেঁটে তার পাশে বসলাম। সে আমার হাত ধরে তার অন্য হাতের ওপর রাখল এবং বল, অমিত, যা পাও তার জন্য শুকরিয়া আদায় করা উচিত। মৌসির মনে কি চলছিল, আর সেই মুহূর্তে সেখান থেকে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার কথাই ছিল। আমি শান্তিতে ঘরে ফিরে এলাম। তখনই আমার মনে হল মৌসি ভেতরে কাঁদছে। তার এই ইস্কের আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছেছিল। আমি দরজার কাছে গিয়ে বললাম, তুমি ঠিক আছো? ভেতর থেকে কোনো উত্তর এল না, শুধু কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। মাসি, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? ভিতর থেকে আওয়াজ এল, আমি কিছুক্ষণের জন্য একা থাকতে চাই, দয়া করে তোমার রুমে চলে যাও। আমি বললাম, ঠিক আছে, আপনি ঠিক আছেন তো? মাসি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। আমি দ্রুত ফিরে গেলাম। কিছুক্ষণ পর মাসি ফ্রেশ হয়ে বাইরে এলেন এবং আমার কাছে ক্ষমা চাইতে লাগলেন। সেদিনের পর থেকে আমি মাসির যত্ন নেওয়া শুরু করলাম, কারণ তিনি একাকিত্বে ভুগছিলেন। আমি মাসাকেও ফোন করে বাড়ি ফিরে আসতে বললাম। মাসি যেহেতু যুবতী এবং সুন্দরী ছিলেন, তাই তিনি একাকিত্ব দূর করতে খুবই ব্যাকুল হয়ে পড়েছিলেন। কিন্তু ধন্যবাদ, আমাদের মধ্যে কোনো ভুল সম্পর্ক গড়ে ওঠেনি। কিছুদিন আমি মাসির বাড়িতে কাটালাম। তারপর আমার বাবা মা বাড়ি ফিরে এলে আমিও নিজের বাড়ি চলে গেলাম। সবসময় মনে রাখবেন, বাড়িতে কাউকে একা রেখে যাবেন না, সে আপনার বোন হোক কিংবা স্ত্রী। কারণ শয়তান যে কোনো সময় মানুষকে পথভ্রষ্ট করতে পারে এবং এর ফলে মানুষ বড় কোনো ভুল করে ফেলতে পারে। পুরুষদের উচিত তারা যেন তাদের বোন বা স্ত্রীকে ঘাড়ে কোনো অপরিচিত পুরুষের সাথে একা না রাখে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো মতামত কমেন্টে জানাবেন। গল্পটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারে। আমি বললাম, মা, আমি জানি বাবা তোমাকে ঠিকমতো খুশি করতে পারে না। তুমি আমাকেও তো বলতে পারতে যে তোমার এই কাজ করার কি দরকার। যখন ঘরে একটা জোয়ান ছেলে আছে, মা জিজ্ঞেস করল, রোহিত, তোর কথার মানে কি? আমি বললাম, মা, তুমি আমার কথার মানে ভালোই বুঝছ। আমি তো বাইরের কারো থেকে ভালোই, তাই না? মা বলল, তুই আমার ছেলে, আমি তোকে এসব কি করে বলবো? তুই কি পাগল হয়ে গেছিস? আমি বললাম, মা, এখন সেই দিন চলে গেছে যখন এসব কথা ছেলেমেয়েদের থেকে লুকিয়ে রাখা হতো। এখন তো সবাই ঘরের মধ্যে কারো না কারো সঙ্গে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করতে পারে। মা বলল, না রোহিত, এটা ঠিক না। যদি বাইরের লোকেরা জানতে পারে এই ঘরে মা ছেলে কি করে, তাহলে আমাদের জ্যান্ত রাখবে না। তোর লজ্জা করা উচিত আমার সঙ্গে এমন কথা বলতে। আমি বললাম, মা, লজ্জা কিসের? তুমি যখন এই কাজ করতে লজ্জা পাওনি, তাহলে আমার কি করে লজ্জা হবে? আগে নিজের দিকে তাকাও,
তারপর আমাকে লজ্জার কথা বলো। আমি আরও বললাম, মা, তাছাড়া তোমার আমার কাছে লজ্জা করার কিছু নেই। আমি তোমাকে আর বাবাকে খেলতে দেখেছি। আমি এটাও জানি যে বাবা তোমাকে ঠিকমতো খুশি করতে পারে না। আমি শুধু এই অপেক্ষায় ছিলাম যে তুমি আমাকে এটা বলবে। মা বলল, মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। নিজের ছেলের সঙ্গেও কেউ এসব কথা শেয়ার করে? তুই কি মেজাজে আছিস? আমি বললাম, মা, আমি সেই মেজাজেই আছি যে মেজাজে তুমি আছো। তোমার যদি লজ্জা থাকত তাহলে তুমি এই কাজ করতে না। আগে তোমার লজ্জা না হলে আমার কি করে হবে? এখন আমার মনে হচ্ছিল যে মাকে মানাতে একটু জোর করতে হবে। মা এমনিতে মানবে না। আমি ফোনটা বের করে বাবাকে কল দিয়ে দিলাম। মা সামনেই বসেছিল। আমি মাকে বললাম, এখন আমি বাবাকে বলছি আর এটা রেকর্ড করছি। তুমি একটু ধৈর্য ধরো। যেই বাবাকে কল দিলাম, মায়ের মুখের রং উড়ে গেল। তার ভাবভঙ্গি বদলে গেল। মা বলল, ফোন কাট। আমি বললাম, না মা, এখন না। তুমি অনেক দেরি করে ফেলেছ। মা তাড়াতাড়ি বলল, রোহিত, তোর সব শর্ত আমি মেনে নেব, ফোন বন্ধ কর। কিন্তু ততক্ষণে বাবা কলটা ধরে ফেলেছে। বাবা বলল, বল রোহিত। আমি বললাম, বাবা, তুমি কবে ফিরছ? বাবা বলল, কোনো কাজ ছিল? আমি বললাম, হ্যাঁ বাবা, কাজ ছিল, তবে তুমি ঘরে এসে বলবো। বাবা বলল, আমি তো এখন এসেছি, কাজ শেষ করে 1 সপ্তাহের মধ্যে ফিরব। আমি বললাম, ঠিক আছে বাবা, আর কলটা বন্ধ করে দিলাম। তারপর মাকে বললাম, মা, আমিও তোমার সঙ্গে সেই কাজটা করতে চাই যেটা সেই আঙ্কল রাতে তোমার সঙ্গে করছিল। আর হ্যাঁ, আমি কোমল আর রিয়া, আমার 2 বোনের সঙ্গেও সেই কাজ করতে চাই। যদি তুমি বাধা দাও তাহলে এই ভিডিওটা আমি বাবা আর তার পুরো খানদানকে দেখিয়ে দেব। মা এখন আমার কাছে ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে নিজেই দোষী ছিল। মা বলল, রোহিত, তোর বোনেরা এখনো ছোট, আর তাদের তো বিয়েও করতে হবে। তুই আমার সঙ্গে যা ইচ্ছে কর, কিন্তু তোর বোনেদের সঙ্গে না। আমি মাকে কি বলবো যে কোমলের সঙ্গে আমি আগেই অর্ধেক কাজ করে ফেলেছি? আমি মাকে বললাম, মা, তোমার চিন্তা করার দরকার নেই। তুমি আমার বোনেদের কিছু বলো না। আমি নিজেই তাদের এটা বলবো আর আমার মতো করে তাদের মানিয়ে নেব। তুমি শুধু এই কথাটা ঘরের বাইরে বের করবে না, বাবাকেও বলবে না। তুমি আমার রাজ রাখবে, আমি তোমার রাজ রাখব। মা বলতে লাগল, আচ্ছা, তাই কি কাল তোর বোনেদের ওপর এত ভালোবাসা দেখাচ্ছিলি যে বলছিলি সব কামাই বোনেদের ওপর খরচ করবি? এখন বুঝলাম এটা তোরই একটা চাল ছিল। তুই আমাদের সবাইকে ফাঁসানোর একটা প্ল্যান করেছিস। নেইলে তুই আমার ঘরে ক্যামেরা লাগালি কেন? যদি তোর নিয়ত ঠিক থাকত তাহলে আগে আমাকে বলতিস। আমি বললাম, মা, তুমি যা বুঝতে চাও বোঝো। এখন তুমি ফেঁসে গেছ। তোমাকে এই কাজ করতেই হবে, তোমার আর কোনো উপায় নেই। এখন তুমি যা চাও, আমাকে চূড়ান্ত কথাটা বলো। মা বলল, আমার বেলায় তো ঠিক আছে, কিন্তু তোর বোনেদের সঙ্গে এটা করা ঠিক না। আর তোর কি দরকার তাদের সঙ্গে এটা করার, যখন আমি তোর সঙ্গে আছি? তুই যখন ইচ্ছে আমার সঙ্গে করতে পারিস। আমি বললাম, মা, কেউ কি রোজ রোজ ডাল বা রুটি খায়? মাঝে মাঝে স্বাদ বদলানোও তো দরকার। তাই আমি বলছি। মা বলল, আমি কখনো ভাবিনি তুই এতটা নিচে নামবি। যাক, কিছু যায় আসে না, জীবনটা তো এমনই। আমি বললাম, মা, সোজা কথা বলি, এতে আমার দোষ নেই, তুমিই দোষী। তুমি যদি সেই আঙ্কলের সঙ্গে এই কাজ না করতে তাহলে আজ এসব কথাও শুনতে হতো না। সব দোষ তোমারই। মা বলল, আচ্ছা, আমার ঘরের অনেক কাজ আছে, আমি এখন যাচ্ছি, বাকি কথা পরে হবে। আমি বললাম, না মা, এখন কথা না, এখন কাজই হবে। তুমি যখন চাও আমাকে বলো। মা বলল, আমি আজও সেই আঙ্কলকে ডেকেছি। আজ আমি তাকে মানা করে দেব। তুই রাতে চলে আসিস, আর আমাকে বারবার বিরক্ত করিস না। তবে আমি যখন ইচ্ছে সেই আঙ্কলের সঙ্গে দেখা করতে পারব, আমাকে বাধা দিবি না। এটা আমার একটা শর্ত, যেটা তোকে মানতে হবে। আমি বললাম, না মা, এই শর্ত ঠিক না। আমি যখন তোমার সব ইচ্ছে পূরণ করব তাহলে তোমার ওর সঙ্গে দেখা করার কি দরকার? মা বলল, তুই এখনই তো বললি রোজ রুটি বা ডাল কেউ খায় না, স্বাদ বদলানো দরকার। আমিও তো মানুষ, আমারও তো স্বাদ আছে। এবার আমি নিজের কথাতেই ফেঁসে গেলাম। কি জবাব দেব ভেবে পেলাম না। চুপ করে গেলাম আর বললাম, আচ্ছা, কোনো ব্যাপার না, পরে দেখা যাবে। তারপর মা উঠে ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল। আমিও উঠলাম আর রিয়ার ঘরে গেলাম। রিয়া আর কোমল লুডো খেলছিল। রিয়া বলল, ভাই, তুমিও খেলবে? আমি বললাম, না রিয়া, তোরা খেল, আমি একটা মুভি দেখি। রিয়া বলল, ভাই, আমরাও তোমার সঙ্গে মুভি দেখব। তারপর আমরা সবাই মিলে মুভি দেখলাম। সন্ধ্যা 6টায় আমি রিয়াকে বললাম, চা বানা। রিয়া বলল, আচ্ছা ভাই, আমি বানিয়ে আনছি। রিয়া কিচেনে গেল আর ফিরে এসে আমাকে জিজ্ঞেস করল, তুমি মাকে কি বলেছ? আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম মা বুঝি রিয়াকে সব বলে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি বলেছে রিয়া? রিয়া বলল, মা একটু চিন্তিত লাগছে, কিছু হয়েছে? আমি বললাম, কিছু হয়নি, শুধু বাবাকে মনে করছে হয়তো। রিয়া বলল, আচ্ছা, ঠিক আছে ভাই,
তাহলে রাতের জন্য কি ভেবেছ? আমি কি তোমার ঘরে আসব? আমি বললাম, রিয়া, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তুই কাল আসিস। রিয়া রেগে গিয়ে বলল, আমি আগেই জানতাম তোমার আমার থেকে মন ভরে গেছে। ভাই, এমন করো না, আমি তোমার ওপর ভরসা করেছি। আমি বললাম, রিয়া, তুই পাগল হয়ে গেছিস। আমি ভয় পাচ্ছিলাম যে রিয়া বাইরে গিয়ে কিছু বলে না দেয়। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, রিয়া, এমন কিছু না। আমি তোকে ভালোবাসি, তুই এটা কি করে ভাবলি? রিয়া বলল, যদি এমন না হয় তাহলে আমাকে কসম দে। আমার আর তোর ওপর ভরসা হচ্ছে না। আমি বললাম, রিয়া, তোর কসম, আমি তোকে কখনো ধোকা দেব না। তখন রিয়া খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি উপরে আমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম। মাকে জিজ্ঞেস করলাম, রাতে খাওয়ার প্ল্যান কি? মা বলল, জানিয়ে আসবি, বানিয়ে দেব। আমি বাজারে গেলাম, কারণ আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন ছিল। আমি 1 কেজি মিষ্টি, কিছু ফল, কোল্ড ড্রিঙ্ক আর মুরগি নিয়ে এলাম। মাকে বললাম, মা, আজ তুমি নিজের হাতে বিরিয়ানি বানাও, আমরা সবাই মিলে খাব। মা বিরিয়ানি বানানো শুরু করল। আমি রিয়াকে বললাম, রিয়া, তুই এখন বড় হয়ে গেছিস, মায়ের সঙ্গে কিচেনে গিয়ে হাত বাটা। রিয়া বলল, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ করলি যে ক্লান্ত হয়ে গেলি? রিয়ার চোখে দুষ্টুমি দেখলাম, সে আমাকে খোঁচাচ্ছিল। আমি বললাম, আচ্ছা, তুই না করবি তো ছোটকে পাঠা। মা দাঁড়িয়ে সব শুনছিল আর বলল, কারো দরকার নেই। আমি আগেও একা সব কাজ করতাম, আজও করতে পারব। মা রেগেছিল, হয়তো আমার ওপর রাগ দেখাচ্ছিল, কিন্তু তার আর কোনো উপায়ও ছিল না। মা যতক্ষণে বিরিয়ানি বানালো, রাত 10টা বেজে গিয়েছিল। মা রিয়াকে ডাকল, রিয়া, এসে বিরিয়ানিটা পরিবেশন কর। রিয়া বিরিয়ানি প্লেটে সাজালো আর ছোট কোমল কোল্ড ড্রিঙ্ক আনতে গেল। আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম। তারপর রাতের চা খেলাম আর টিভি লাউঞ্জে বসে গল্প করতে লাগলাম। রিয়া মাকে বারবার জিজ্ঞেস করছিল, মা, কি হয়েছে? তুমি চিন্তিত লাগছ। আমি কথা ঘোরানোর জন্য বললাম, কিছু না, তোকে আগেও বলেছি, মা বাবার জন্য চিন্তা করছে। এই প্রথম তো বাবা বাড়ির বাইরে গেছে, তাই মা চুপচাপ হয়ে গেছে। রাত 12টা বেজে গিয়েছিল। সবাই নিজের নিজের ঘরে যাচ্ছিল। আমি মাকে ইশারা করে আমার ঘরে চলে গেলাম। ফ্রেশ হয়ে আলমারি থেকে একটা ভালো পারফিউম বের করে লাগালাম। রাত 1টা বাজছিল। আমি মায়ের নম্বরে কল দিলাম যে আমি তার ঘরে যাচ্ছি, কিন্তু মা কল ধরল না। আমি ভাবলাম, মায়ের ঘরের ক্যামেরা চালু করে দেখি সে কি করছে। মোবাইল চালু করে ক্যামেরায় দেখতে গেলাম, কিন্তু দেখলাম ক্যামেরা চালুই হচ্ছে না। মা সেই ক্যামেরা ঘর থেকে সরিয়ে ফেলেছে। আমার রাগ হয়ে গেল। রেগে নিচে গেলাম, কিন্তু মায়ের ঘরের দরজা লক করা। বুঝলাম মা আমার সঙ্গে খেলছে। দরজায় ধাক্কা দেওয়া ঠিক মনে করলাম না, কারণ পাশের ঘরে আমার বোনেরা ঘুমাচ্ছিল। শব্দ শুনে তারা বেরিয়ে আসতে পারত। তারপর মায়ের নম্বরে একটানা কল দিলাম। 3-4 বার কলের পর মা ফোন ধরল। আমি বললাম, মা, এটা তোমার শেষ সুযোগ। আজ রাত যদি এমনই চলে যায়, তাহলে কালকের দিন তোমার জন্য ভালো হবে না। মা আমার কথায় ভয় পেয়ে গেল আর দরজা খুলে দিল। আমি তাড়াতাড়ি মায়ের ঘরে গিয়ে বিছানায় বসলাম। মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি ক্যামেরাটাও সরিয়ে ফেলেছ? মা রেগে বলল, হ্যাঁ, আমি সরিয়েছি। তোর কাজ তো হচ্ছে, তুই কেন চিন্তা করছিস? আমি বললাম, আচ্ছা, কোনো ব্যাপার না, আমার কাজ তো হয়েই গেছে। এখন আমার কাছে সেই ভিডিওটাও চলে এসেছে। তুমি ক্যামেরা লাগাও বা না লাগাও, তাতে কিছু যায় আসে না। আমি মাকে বললাম, মা, এখন তাড়াতাড়ি আমাকে খুশি করে দাও, কেউ এসে পড়ার আগে। মা বলল, একটা কথা বলি, আজকের রাতটা ছেড়ে দে, কাল আমার ঘরে আসিস, যেমন বলবি তেমন করব। আজ আমার মন বসছে না, প্লিজ। আমি বললাম, মা, এটা কি নাটক করছ? কখনো আমার কল ধরো না, কখনো দরজা বন্ধ করে দাও। এত কষ্ট করে তোমার ঘরে এসেছি, আর তুমি আমাকে মানা করছ? এখন তোমাকে এটা করতেই হবে। মা বলল, আচ্ছা ঠিক আছে, আমার সেই শর্তটা মনে আছে তো? আমি যখন ইচ্ছে সেই আঙ্কলের সঙ্গে দেখা করতে পারব। তুই আমাকে এখন তাকে দেখতে বারণ করবি না। আমি বললাম, মা, তুমি যখন আমার সঙ্গে এই কাজ করবে, তখন তোমার তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করবে না, তুমি নিজেই তাকে ছেড়ে দেবে। মা বলল, না রোহিত, তুই জানিস না, সেই লোকের মধ্যে এত শক্তি আছে, সে আমাকে যতটা খুশি করেছে, আমি জীবনে এত সুখ পাইনি। আমি তো ভাবছিলাম তার সঙ্গে বিয়ে করব। যদি আমার ছেলেমেয়ে না থাকত আর এত বড় না হতো, তাহলে আমি কবে বিয়ে করে ফেলতাম। এখন কি মুখ দেখাবো লোকের সামনে, শুধু এটা ভেবেই থেমে আছি। কিন্তু এখন এটা নিয়ে ভাবব। যখন সন্তানই এমন হয়, তখন এমনের সঙ্গে এমনই ঠিক আছে। আমি বললাম, মা, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মা বলল, না, ভয় দেখাচ্ছি না, আমার মনের কথা বলছি। তুইও তো তোর মনের কথা মানাচ্ছিস, আমি কেন মানাতে পারব না? আমি বললাম, আচ্ছা মা, এটা নিয়ে পরে কথা হবে, এখন সময় খুব কম, রাত 2টো বাজে।
তাড়াতাড়ি কাজটা শুরু করো, মা বলল। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে ঘুরে আসি। তুই এখানে শুয়ে থাক। আমি শুয়েছিলাম। মা ফিরে এলো। তাকে দেখে আমার হুঁশ উড়ে গেল। বন্ধুরা, এই গল্পের পরের অংশ দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করো, যাতে পরের অংশটা তোমরা সহজে পেয়ে যাও। ধন্যবাদ।